তোমার আমার কল্পনার রাজ্যই হল পড়শি ডায়েরি, যার অপর নাম ভালোবাসা। ভাগ্যের চক্রান্তে আবদ্ধ এক ভয়ঙ্কর নিষ্ঠুর খেলায় জড়িয়ে পড়া কিছু মানবীর আখ্যান। উন্মাদনা অর্ধ হৃদয়ের ইচ্ছা। হৃদয়ের ক্ষত যখন মস্তিষ্কে ভারী হয়, তখন প্রায় সময় তাকে উন্মাদনা নাম দেওয়া হয়। উন্মাদনার শান্তিও আবার অশান্তিও বটে। উন্মাদনা ক্ষত সৃষ্টি করলেও জীবন দান করে। উন্মাদনা একাকিত্ব দেয়, তবে কিছু মানুষ আছে যাদের উন্মাদনা তাদের সবচাইতে বড় শক্তি। আরোহী বাসের উইন্ডো সিটে বসে আছে। এই বাসটি করাচি থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছে। আরোহী বাংলাদেশি হলেও বেশ কয়েক বছর ধরে সে পাকিস্তানি রয়েছে। গত 5 বছরে এই দেশে থাকার পরেও এক শহরে সে বেশি সময় ধরে থাকতে পারেনি। সে যেন সম্পূর্ণ পৃথিবী থেকে নিজেকে আড়াল করতে চায়। তার ধারণা, যদি তাকে কেউ খোঁজার চেষ্টা করে তবে ইউরোপ বা নর্থ আমেরিকা কোনো দেশে খোঁজা হবে। গত 1 বছর যাবৎ আরোহী করাচিতে ছিল, কিন্তু তার জীবনে এক ঝড়ের কারণে তাকে স্থান ত্যাগ করতে হয়েছে। আরোহী ভেবেছিল সে আগামী 4 মাসের জন্য করাচিতেই থাকবে, এরপর ক্যালিফোর্নিয়াতে চলে যাবে। কিন্তু সবকিছু তার পরিকল্পনা অনুযায়ী হয়নি, তাই বাধ্য হয়ে অতি দ্রুত তাকে স্থান ত্যাগ করতে হয়েছে। ইসলামাবাদে আসার কারণ, এ শহরে তার 5 জন বন্ধু রয়েছে, আর এই অষ্টাদশীর কৈশোরের বিশেষ স্মৃতি এই শহরে একটা এতিমখানায় রয়েছে। আরোহীর বন্ধুরা ওর মতো এতিমখানায় বড় হয়েছে। আরোহী এতিম না হলেও ওর বন্ধু ও চেনা পরিচিতদের কাছে ও এমন একটা মেয়ে যে তার বাবা মা ও বংশ পরিচয় সম্পর্কে অবগত না। আরোহীর নামটাও এতিমখানার একজন বাঙালি বিহারি শিক্ষকের দেওয়া। আরোহী অবশ্য তাকে আম্মি বলে ডাকে। আরোহী এর অতীত নাম পরিচয় সম্পর্কে অজ্ঞ না, বরং যা ওর অভিভাবকরাও জানে না তা সম্পর্কেও আরোহীর ইলম আছে। এই পর্যায়ে আরোহীর একজন বন্ধু মাহির তাকে কল করে। মাহির আরোহীর সাথে উর্দুতে কথা বলায় আরোহী ও তাকে উর্দুতে উত্তর দেয়। আর কতক্ষণ লাগবে? মাত্র 1 ঘন্টা। তুই কি আয়েশার বাসায় থাকবি, নাকি আমি অন্য কোথাও তোর থাকার ব্যবস্থা করব? আমি আমার থাকার জন্য ফ্ল্যাট রেন্ট করেছি। আমায় নিয়ে তোদের এত চিন্তা করতে হবে না। তোর এত তাড়াতাড়ি ইসলামাবাদ আসার কারণটা তো এখনো বললি না। এসে তোদের সাথে দেখা করবো, তখন বলবো। এখন রাখি। মাহিরের সাথে কথা শেষ করে আরোহী কিছুক্ষণ চোখ বন্ধ করল। চোখ খুলতেই তার চোখে পড়ল তার হাতে থাকা ব্রেসলেটের ওপর। এটা শুধু কোনো ব্রেসলেট নয়, এটা তার প্রিয়জনের তার কাছে থাকা একমাত্র স্মৃতি। ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী, যা মার্গাল পাহাড়ের পদদেশে অবস্থিত একটি আধুনিক ও সুপরিকল্পিত শহর। 1960 খ্রিস্টাব্দে পাকিস্তানের রাজধানী করাচি থেকে ইসলামাবাদে স্থানান্তর করা হয়। দরজার ওপাশ থেকে খুব জোরে জোরে কেউ নক করছে আর আরো আরো বলে ডাকছে, কিন্তু আরোহীর ওঠার কোনো নামগন্ধ নেই। গত 1 সপ্তাহ যাবৎ ও শান্তিতে ঘুমোতে পারেনি, তাই আজ অনেকদিন পর ও একটু শান্তিতে ঘুমোচ্ছিল। কিন্তু ওর শান্তি হয়তো ওর বন্ধুদের সহ্য হয়নি, এই জন্য ওর নিদ্রায় জল ঢালতে এত সকাল সকাল উপস্থিত হয়েছে। কাল রাতে ও ওর বাসার ঠিকানা ইমানকে দিয়েছিল। যদি জানতো ওর বন্ধুরা ওর সুখের বিউটি স্লিপ ভেঙে চুরমার করে দেবে, তবে ও এমন ভুল জীবনেও করতো না। খুব কষ্ট করে অষ্টাদশী উঠে দাঁড়ালো। পরনে তার হ্যালো কিটি পাজামা আর ডোরেমন টপ। গেট খুলতেই দেখে ওর বন্ধু মাহির, দানিশ, আয়শা, ইমান আর আয়রা উপস্থিত। ওদের মধ্যেও একাই বাংলাদেশি। দানিশ বলল, কিরে, বাসায় ঢুকতে দিবি না? আর কিছু খেতে দে, খুব ক্ষুধা লেগেছে। আর সবাই ঘরে, সবাইকে খাটেই বসতে হবে, কারণ আমার বাড়িতে খাট আর আলমারি ছাড়া কিছুই নেই। আর তোদের খাওয়াতে পারবো না, কারণ আমি নিজেই কাল থেকে কিছুই খাইনি। আমি হালিম নিয়ে এসেছি, এটাই খাবো সবাই। তুই এখনো বললি না তুই কেন এত তাড়াহুড়ো করে ইসলামাবাদে আসলি? তোদের সব এক্সপ্লেইন করছি, কিন্তু তোরা কেউ বেশি রিয়াক্ট করবি না। 1 সপ্তাহ পূর্বে করাচির একটা বিলাসবহুল হোটেলের একটা কক্ষে একটি মেয়ে খাটিয়ে বসে রয়েছে। মেয়েটি হয়তো পশ্চিমা কোনো দেশের, তাই হয়তো তার সামনে থাকা ছেলেটি তার সাথে ইংলিশে কথা বলছে। টেবিলের উপরে পিল রাখা আছে, তাড়াতাড়ি খেয়ে আমার চোখের সামনে থেকে বের হও। কেন ভয় পাচ্ছ? কি করবে যদি আমি তোমার কথা না শুনি? আমি খাবো না, যা খুশি করতে পারো। মাইকেলের মুখের ওপর কেউ কথা বলবে সেটা মাইকেল সহ্য করতে পারল না। বিশেষ করে একটা মেয়ে এরকম স্পর্ধা দেখিয়েছে, সেটা মাইকেল মেনে নিতে পারল না। নিজের পকেট থেকে রিভলভার বের করে ও তাড়াতাড়ি শুট করে দিল। গুড বাই বেবি, রেস্ট ইন পিচ। মাইকেল কক্ষ থেকে গান গাইতে গাইতে কক্ষ থেকে বের হয়ে গেল। আচ্ছা চলতা হুঁ দোয়া ও।
में याद रखना। হঠাৎ মাইকেলের সাথে আরোহীর ধাক্কা লাগলো। এই বিষয়টাতে মাইকেল খুব বিরক্ত হলো। সে অগ্নিদৃষ্টি আরোহীর দিকে নিক্ষেপ করলো। যদিও বা আরোহী মাস্ক পরা ছিল, কিন্তু প্রথম দেখায় সে হয়তো মাইকেলকে নিজের প্রতি আকর্ষণ করতে সক্ষম করেছে। আরোহী ভয়ে ভয়ে বলল, সরি স্যার। তোমার নাম কি? আরোহী। সার নেম? স্যার, আই ডোন্ট হ্যাভ এনি নেম। তাহলে তুমি একজন অনাথ? মেবি। এক রাতের জন্য কত টাকা নেবে? স্যার, প্লিজ বিহেভ ইয়োরসেলফ। ওহ, কি নাটক শুরু করলি! আমি কি জানি না তোদের মতো এতিম মেয়েরা কি রকম হোস? তোদের মতো মেয়েরা টাকার জন্য সব করতে পারে। এ পর্যায়ে আরোহী আর নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। আরোহী মাইকেলের গালে খুব জোরে একটা চড় নিক্ষেপ করলো এবং তাকে বাস্টার্ড বলে সম্বোধন করলো। মাইকেল এই চড়টার জন্য অপ্রস্তুত ছিল, তাই সে নিজেকে প্রোটেক্ট করতে পারেনি। মাইকেল প্রথমে বেশ কয়েকটা অশ্রাব্য ভাষায় গালি দিয়ে বলল, কত বড় স্পর্ধা তোর! একটা এতিম হয়ে তুই মাইকেল ফ্রান্সিসকে বাস্টার্ড বললি? আমি তোকে কথা দিচ্ছি, এই পৃথিবীতেই তুই নরকের স্বাদ পাবি। আরোহী বুঝতে পারল ও এক মহাবিপদের জালি নিজেই নিজেকে জড়িয়ে ফেলেছে। তাই অতি দ্রুত সে মাইকেলের চোখ ফাঁকি দিয়ে পালালো। মাইকেল হোটেলের সব স্টাফদেরকে আরোহীকে খুঁজতে বলল। আরোহী বুঝতে পেরেছিল ও পালিয়ে বেশি দূরে যেতে পারবে না, তাই মাইকেল যে ঘর থেকে বের হয়েছে ও সেই ঘরের আলমারিতে লুকিয়েছিল। টানা একদিন আলমারিতে বন্দি থাকার পর হোটেলের এক স্টাফের সাহায্যে ও হোটেল থেকে বের হয়েছে। এরপরে যত তাড়াতাড়ি সম্ভব ইসলামাবাদে চলে এসেছে। আয়শা বলল, OMG, it was too terrible. মনে হয় না মাইকেল ফ্যাসিসের মতো রাক্ষস এত সহজে তোর পিছু ছাড়বে। আর তুই এখনো ইসলামাবাদে আছিস, এটা ওদের শহর। তুই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ক্যালিফোর্নিয়া চলে যা। আয়রা সবার মধ্যে থাকা বিষণ্ণতা দূর করতে বলল, তুই বলেছিলি তোর একটা জব লাগবে। আমরা সবাই যেখানে চাকরি করি ওইখানে কালকের পার্টির জন্য কিছু এক্সট্রা স্টাফ লাগবে। তুই চাইলে ওখানে তোর কথা বলতে পারি, কাজ ভালো লাগলে পার্মানেন্ট জব দেবে। ওকে কনফার্ম কর, আমার কোনো প্রবলেম নেই। আরোহী বেডের পাশে একটি টেবিলে বসে খুব যত্ন নিয়ে একটি ভাস্কর্য তৈরি করার কাজে মনোনিবেশ করেছে। দেখে মনে হচ্ছে ভাস্কর্যটি একটি সুপুরুষের। এখনও ভাস্কর্যটি স্পষ্ট নয়, তবে মনে হচ্ছে আরোহী যার ছবি রুমের প্রতিটা দেয়ালে ক্যানভাসে অঙ্কন করেছে, হয়তো তারই ভাস্কর্য বানাচ্ছে। কালকের তুলনায় আজ আরোহীর ঘরটা সম্পূর্ণ আলাদা। খাটের পাশের টেবিলে অষ্টাদশী নিজের কাজে ব্যস্ত। কক্ষের প্রতিটা দেয়ালে তার প্রিয় মানুষটির ছবি। মেঝেতে অবশ্য আরও কিছু রঙিন ক্যানভাস রয়েছে, তবে সেগুলো এক্সিবিশনের জন্য। ওগুলা আগামীকাল জাপান ন্যাশনাল এক্সিবিশন পাঠাবে। খাটের পাশে রয়েছে একটি কম্পিউটার টেবিল। অষ্টাদশী যখন নিজের কাজে ব্যস্ত ছিল তখন হঠাৎ টিয়া এসে ওকে ডাকে। প্রকৃতপক্ষে টিয়ার কোনো অস্তিত্ব নেই। টিয়া আরোহীর নিজের তৈরি করা একটা ইমাজিনারি ক্যারেক্টার। টিয়া শুধালো, আর কতদিন শ্রী? আরোহী টিয়ার পানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। তোমায় কতবার বলেছি আমার এই নামে ডাকবে না। আরোহী, তুমি কি ওনাকে ভুলতে পারোনি? আর কতদিন ওনাকে মনে করে নিজেকে কষ্ট দিবে? আমি ওনাকে মনে কি করে করব? উনি তো সবসময় আমার মনেই থাকেন। উনি ছাড়া যে আমার কোনো অস্তিত্ব নেই। আরোহী হাঁটতে হাঁটতে আলমারির পাশে গেল। সেখান থেকে একটি ক্যানভাস হাতে তুলে নিল। সেখানে অঙ্কিত রয়েছে একজন ছোট্ট বালিকা আর একজন টিনেজার। ছবিটা দেখে অষ্টাদশীর একটা ঝাপসা স্মৃতি মনে পড়ে গেল। টিফিন টাইমে স্কুলের গ্রাউন্ডে একটা ছোট্ট মেয়ে দোলনায় বসে দোল খাচ্ছিল। এটা তোর জন্য না, এখন থেকে চলে যা। এই নাম বলছি দোলনা থেকে, তোর বাপের দোলনা নাকি যে এত ভাব নিয়ে দোল খাচ্ছিস? এভাবেই কয়েকজন সিনিয়র মেয়েটিকে বুদ্ধি করতে থাকে। এই তুই কি কালার নাকি, কিছু শুনিস না নাকি? একজন মেয়েটির হাত ধরে মেয়েটিকে দোলনা থেকে নামাতে নিলে মেয়েটি নেমে গেলে আরেকজন চুল টান দিতে যাবে ঠিক তখনই হাই, হ্যান্ডস অফ। সামনে দাঁড়িয়ে আছে অরণ্য। দুপুরের আলোয় যেন তাকে মৃত্যুদূত বলে মনে হচ্ছে। শার্টের কয়েকটা বাটন খোলা, দু হাতের স্লিভস ফোল্ড করা, চুলগুলো ঘামে ভিজে রয়েছে। ছেলেগুলো একটু দূরে সরে গেল। সবাই জানে এসসি অরণ্য স্টুডেন্ট কাউন্সিলিংয়ের প্রেসিডেন্ট, হেড বয়, ডিবেট ক্লাবের মডারেটর, আর তার থেকেও বড় কথা হলো অরণ্যর বাবা এই স্কুল অ্যান্ড কলেজের শেয়ার হোল্ডার। ভাইয়া, আমরা তো শুধু মজা করেছিলাম। চুপ, আমি কোনো এক্সপ্লেনেশন চাইনি।
অরণ্য সামনে এসে মেয়েটিকে দোলনা থেকে নামিয়ে কোলে তুলে নেয়। তুই ঠিক আছিস? মেয়েটা মাথা নাড়ায়। তোদের সাহস কি করে হয় ওকে ছুতে যাওয়ার? আবার ওর দিকে তাকানো তো দূরের কথা। ছেলেগুলো চলে যেতে নিলে অরণ্য চিৎকার করে বলল, শুনে রাখো সবাই, ওর সাথে কেউ মিসবিহেভ করলে এই স্কুলে তার শেষ দিন হবে। অরণ্য মেয়েটিকে নিয়ে চলে গেলে পেছন থেকে কয়েকজন ছেলে হকস্টিক দিয়ে ওই ছেলেগুলোকে মারতে থাকে। আরোহী ছবিটির দিকে তাকিয়ে একটা গান গাইতে শুরু করলো। ऐसे भी तो क्या गिला शिकवा जो तू मुझे कभी ना मिला। হঠাৎ করে আরোহীর ফোনটা বেজে উঠল। আরোহী একবার ফোনের দিকে তাকালো, এরপর কিছুটা বিরক্ত হয়ে কল রিসিভ করলো। ওরে মাইয়া, ওরে দোস্ত, ওরে আমার বারবি ডল, কি অবস্থা তোর? তুই তো দেখি একদম মইরেই গেছো মোর লাইগা। অবশ্য মইরে যাহনিরই কথা, মুই তো প্রতিদিন তোরে 2বার কইরা কল দিই, তুই তো মোরে এক সপ্তাহেও একটা কল করস না। আরে মামা, লাস্ট 2টা সপ্তাহ ধইরাও তুমি কলও ধরো না। আমি তো 10টা না 5টা না, একটা মাত্র বান্ধবী কে তোর বাংলাদেশ থাইকা প্রতিদিন কল করে। তুই কি জানিস গত কয়দিন ধইরা তোর লাইগা কত খবর সংগ্রহ করে রাখছি? তোরে না কইতে পেরে আমি তো কয়দিন ধইরা ঘুমাই পর্যন্ত না। এ মেয়ে, এটা কোন ধরনের ভাষা? তুমি তো আঞ্চলিক ভাষার সাথে সাধু চলিত প্রমিত সব মিক্স করে ফেলেছো। কে বারবি ডল? আমার বারবি ডল বলে শুধুমাত্র মাতাশ্রী আর মাহিন ভাইয়া ডাকে, আর আমাকে আরোহী বলে ডাকবে। আসছে আমার বিদেশিনী, আঞ্চলিক ভাষা বুঝে না, কয়দিন পর পর নতুন নতুন নামে আমি ডাকতে পারবো না। আর তোমার ওই যুক্ত বর্ণওয়ালা নামে তো আমি কখনোই ডাকবো না। আরোহী বুঝতে পারলো যে জাফরিন তাকে জ্বালানোর জন্য এমন করছে, তাই জিজ্ঞাসা করলো, খানমহলে সবাই কেমন আছে? শোন, তোর দাদার পায়ে খুব ব্যথা, তাই বেশিরভাগ সময় উনি নিজের রুমেই থাকেন। তোর দাদি আর তোর চাচা মানে তোর বাবা উমরা করতে গিয়েছে, আর তোর সৎ বোন রুহানি পা ভেঙে ঘরবন্দি হয়ে আছে। তোর বায়োলজিক্যাল ফাদার অর্থাৎ মিস্টার খান দুবাই গিয়েছে, আর অ্যাজ ইউজুয়াল তোর সৎ মা নিজের সংসার নিয়ে ব্যস্ত রয়েছে। রোহানি আর আরিয়ানের বিয়ের কথা চলছে, মেয়েটার জন্য আমার খুব খারাপ লাগে। আমরা সবাই জানি ও মাহিন ভাইকে ভালোবাসে, এরপরও তার বিয়েটা আরিয়ানের সাথেই হচ্ছে। ও তো ঢাবিতে ভর্তি হতে চেয়েছিল, কিন্তু রোজ আন্টি ওকে জোর করে পদ্মা কলেজে ভর্তি করলো। যাই হোক, তোদের বাড়িতে অনেক ঝামেলা চলছে। তোর দাদা তার প্রপার্টি 3 ভাগে ভাগ করতে চায়, কিন্তু তোর সৎ মা চায় না, যে প্রপার্টির ভাগ পাস না। তাদের মতে তুই তো তোর মায়ের সাথে নিউ ইয়র্কে অনেক সুখে আছিস, এই দেশের সম্পত্তি নিয়ে তুই কি করবি? তোর সত্যিটা তো আর কেউ জানে না। রুহি আন্টির জন্য আমার খুব মায়া হয়, উনি তোকে যতটা ভালোবাসে ততটা ভালো তোকে মালা আন্টি বাসে না। কে বলবে যে মালা আন্টি তোর আসল মা আর রুহি আন্টি তোর চাচি? আঙ্কেল আন্টি অনেকবার তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু তোর মম তো আর কারোর সাথে যোগাযোগ রাখেইনি। ওনারা একবার তোর নানার সাথে দেখা করতে কামারগাঁও গিয়েছিল, তোর জল্লাদ নানা কোনো কথা না বলেই ওনাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার তো মন চায় তোর নানাকে জানে মেরে ফেলি। তোর সাথে আজ পর্যন্ত যা যা হয়েছে তার জন্য শুধু উনিই দায়ী। মানুষের পাপের ঘোড়া যখন পূর্ণ হয় তখন তাকে আর দুনিয়াতে শাস্তি দেওয়া যায় না, তার শাস্তি শুধুমাত্র জাহান্নামে দেওয়া হয়। তুই প্লিজ একবার বাংলাদেশ এসে সবার সাথে দেখা করে যা। আমিও স্ট্যানফোর্ড স্কলারশিপ পেয়ে গেছি, ইনশাল্লাহ আগস্ট থেকে দুজনই ক্লাস শুরু করব। একটা কথা বলতো, তুই MIT ছেড়ে স্ট্যানফোর্ড কেন অ্যাডমিট হতে গেলি? সাইয়েল কিংবা নিউ হ্যাভেও আরও ভালো স্কলারশিপে পড়তে পারতি। আমি বেশ অনেকগুলো দিন ক্যালিফোর্নিয়াতে থাকতে চাই। ये जो मोहब्बत कैलिफोर्निया से है, ये असल में किस वार से है? আরোহী কোনো উত্তর না দিয়ে কল কেটে দিল। একটা নোটিফিকেশন এলো, তাকিয়ে দেখলো আয়শা মেসেজ করেছে। আমরা বাড়ির সামনে মাইক্রো নিয়ে ওয়েট করছি। আরোহী একটা পিঙ্ক কালার কামিজ আর জিন্স পরে রেডি হয়ে গেল। ঠোঁটে হালকা লিপ গ্লস লাগিয়ে নিজেকে দেখতে লাগলো। আরোহী ড্রেসিং টেবিলের ওপর থেকে প্রিট অ্যাভেন্টাস পারফিউম হাতে তুলে নিয়ে আলতো করে লাগালো। तेरी खुशबू और तेरी सांसें कतरा कतरा सब भुलाएंगे। আরোহী ধীরে ধীরে পারফিউমের মাধ্যমে অরণ্যকে অনুভব করতে লাগলো। আরোহীর ফোনে একটা নোটিফিকেশন আসে। আমরা ওয়েট করছি, জলদি আয়। হাইওয়ের পাশে মিহির ওর জিপে অপেক্ষা করছিল। মাহির, দানিশ, আয়রা, আয়শা আর ইমান আরোহী গাড়িতে এসেই মাহির এর পাশে ফ্রন্ট সিটে বসে পড়ে। এই মেয়ে, এত দেরি হলো কেন? আমি অনেক টায়ার্ড, প্লিজ একটু রেস্ট নিতে দে। গাড়ি ছুটে চলে দ্য ফ্রান্সিস রিসর্ট এর উদ্দেশ্যে। প্রায় 30 মিনিট পর গাড়ি এসে থামে রিসর্টের সামনে। ইতিমধ্যেই সবাই রিসর্টে চলে এসেছে। মাহিরের দানিশ কিচেনে চলে গিয়েছে।
আয়রা গিয়েছে স্টাফ রুমে, আর আরোহী আর আয়শা রিসোর্টের ফ্লোরে চলে এসেছে। রিসোর্টের এই ফ্লোরটা প্রাইভেট, শুধু মালিকের নাতিরা এলেই এই ফ্লোর ওপেন করা হয়। উফ, ওই মেয়েটা, ওর জন্য আমি কতদিন ধরে শান্তিতে ঘুমাতে পারছি না। ওর মতো একটা 2 টাকার মেয়ের সাহস কি করে হয় মাইকেল ফ্রান্সিসের গায়ে হাত তোলার? ওর মৃত্যু আমার হাতেই নিশ্চিত। না, মৃত্যু নয়, ওকে আমি এমন জীবন উপহার দিব যা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। প্লিজ স্টপ ইট ইয়ার। এই মেয়েটা ভুল কিছু করেনি। তুমি যা করেছো ওর সাথে তা রিয়াকশন ছিল। সিকান্দার ফিরোজের দিকে তাকিয়ে বলল, এই তুমি আমাদের ফ্রেন্ড নাকি এই আস্তার মেয়েটা? আমি শুধু মাইকেলের ফ্রেন্ড, এই জন্য আমি ওকে সুপরামর্শ দিচ্ছি। তোদের মতো কুকুর না আমি। ওর এত পাগলামির পরও আমি ওকে ছেড়ে যাইনি, কারণ আমি ওর সত্যিকারের বন্ধু। 20 বছরের ফ্রেন্ডশিপ আমাদের। ও ভুল পথে হাঁটলে ওকে সঠিক পথ দেখানো আমার কর্তব্য। আদিল মাইকেলের দিকে তাকিয়ে বলল, একটু পর তোমার দাদুর বার্থডে পার্টি শুরু হওয়ার কথা। আই থিঙ্ক আমাদের নিচে যাওয়া উচিত। তোরা যা, আমি রেডি হয়ে আসছি। আরও ম্যানেজার কল এসেছে, আমার ফুড কোর্টের দিকে যেতে বলেছে। তুই এক কাজ কর, এখানকার বেডরুমগুলো ক্লিন করে দে। আরোহী চুপচাপ ঘরে ঢুকে দ্রুত নিজের কাজ শুরু করে দেয়। মাইকেল রুফটপ থেকে সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামতে লাগলো। রুমের সামনে যেতেই বুঝতে পারল ভিতরে কেউ রয়েছে। এই ফ্লোর মাইকেলের জন্য বুক করা থাকে, তার অনুপস্থিতিতে এই ফ্লোরে কেউ আসে না। মাইকেল রুমের কিছুটা ভেতরে ঢুকতেই দেখতে পেল এক রমণীর তার রুমের ফ্লোরে বসে ক্লিন করছে। একটু সামনে যেতেই দেখতে পেল সেই নারীর অতি প্রলোভনীয় চেহারাটি। মাইকেল ঠোঁট বাঁকিয়ে হালকা হেসে বলল, হ্যালো মেডুসা, হোয়াট এ গ্রেট সারপ্রাইজ। আই এম জাস্ট ইমপ্রেসড। একটা তীব্র শব্দ শুনতে পেয়ে অষ্টাদশী পেছনে ঘুরিয়ে তাকালো। আরোহী মনে মনে বলতে থাকে, মাইকেল, মানুষ খাল কেটে কুমির আনে, আর আমি তো কুমির ভর্তি খালে ঝাঁপ দিয়েছি। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। মাইকেল ধীরে ধীরে এগিয়ে আসতে আসতে বলল, আরে মেডুসা, কি এত ভাবছো? বাই দা ওয়ে, আজকে ওই থাপ্পড়টার প্রতিশোধ নিয়ে নিলে কেমন হয়? हमर तुम एक कमरे में बंद हो गए और दोनों बदनाम हो गए। লেট মি গো মাইকেল। মাইকেল নিষ্ঠুর ভঙ্গিতে হেসে কণ্ঠে কিছুটা শ্লেষ মিশিয়ে বলল, তোমার কি মনে হয় আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব? মাইকেল ফ্রান্সিস নাম আমার। দ্য ফ্রান্সিস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আমি। এই সব কিছু উত্তরাধিকারী আমি। আর তোমার মতো একটা বাস্টার্ড আমার গায়ে হাত তুলেছে, এর শাস্তি যে তোমাকে পেতেই হবে। আরোহী ও মাইকেলের চোখে চোখ রেখে বলল, আমি যা করেছি সেটা আপনার প্রাপ্য ছিল। আপনার কোনো অধিকার নেই আমায় হ্যারাস করার। আর আমি আপনার মতো নাম নিয়ে বেড়াই না, কারণ আমি জানি নামে নয় কাজেই মানুষের প্রকৃত পরিচয়। উফ মেডুসা, নাম দিয়ে বড়াই করার জন্য একটা নাম থাকা জরুরি, আর বাকি রইল কাজ। ওয়াও, কি সুন্দর হোটেল স্টাফের কাজ করছো তুমি। এখন আবার বলো না সব কাজকে সম্মান করতে শিখো, কোনো কাজই ছোট নয়, ব্লা ব্লা ব্লা। For your kind information, I'm not Medusa. My name is Priya Arohi. আরোহী আমার নাম। মাইকেলের চোখে যেন এক অদ্ভুত প্রশান্তি খেলে গেল। সে কিছুটা শীতল কণ্ঠে বলল, তোমাকে হয়তো কেউ কোনো দিনও বলেনি যে তুমি একদম গ্রিক মাইথোলজির মেডুসার মতো। সত্যি বলতে তোমাকে দেখে কোনো মানুষ মনে হয় না। তুমি কোনো ফেইরি, যে কোনো পার্লেল ইউনিভার্স থেকে ভুল করে পৃথিবীতে চলে এসেছো। কিন্তু তুমি জানো না পৃথিবীর মানুষ ঠিক কতটা খারাপ, কতটা নিচে নামতে পারে, তোমার কি কি ক্ষতি করতে পারে। তুমি এক মনস্টারের বহুকালের নিদ্রা ভঙ্গ করেছো। তোমার সাথে এখন কি কি হবে, কতটা খারাপ হবে। এখানে কেউ রাক্ষস, কেউ খক্ষস, কেউ পিশাচ, কিন্তু সবাই মানুষ নামের একটা মাস্ক পরে থাকে। আরোহী মাইকেলের দিকে চোখ সরু করে তাকালো। I'm not interested in your fucking philosophy and disgusting logic. মাইকেল আরো কাছে এগিয়ে আসতে আসতে বলল, ওহ রিয়েলি বেবি গার্ল, ডু ইউ নো হাউ টু ফাক? আরোহী কিছুটা দূরে সরে দাঁড়ালো। Stay away from me. বিজন্ম একটা, এত অহংকার তোর কোথা থেকে আসে? হ্যাঁ, কারণ আমি নিজের সত্যিকে চিনি। আমি আত্মবিশ্বাসী। আমি তোমাদের জন্য অভিশাপ। আমি অভিশাপ রথের সারথি। এবার মাইকেল কিছুতেই নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। মিস নায়ের দেবী, আমি যা চাই তাই পাই। আমিও হারতে শিখিনি।
মাইকেলের আরোহীর তীব্র প্রতিবাদ সহ্য হলো না। চুলের মুঠি ধরে জোরে ধাক্কা দিল। আরোহী ঘাড়ে আর মাথায় প্রচণ্ড ব্যথা পেল। মাথার ডান দিকটা কেটে গিয়েছে। আরোহী উঠতে নিলে মাইকেল পেটে আর বুকে লাথি দিতে থাকলো। একে তো মেনস্ট্রুয়েশনসের জন্য শরীরের তীব্র যন্ত্রণা, তার উপরে আবার এই নির্মম অত্যাচার। বেশ কিছুক্ষণ ধরে লাথির বর্ষণ ঘটানোর পর আরোহীর হাত পা বেঁধে ফেলল। মাইকেলের নিঃশ্বাস ভারী হয়ে এলো। তোর এই আত্মবিশ্বাস আজকে আমি ভাঙবই। তখনই মাইকেলের ফোন বেজে উঠল। তার ড্যাড কল করেছে। শালার আজকেই জন্মদিনটা হতে হলো। সেক্সি বেব, আই উইল কাম ব্যাক। আরোহী মনে মনে হাসতে হাসতে বলল, সূচনা তারা করেছে, তবে সমাপ্তি আমি ঘটাবো। ইসলামাবাদ, পাকিস্তান। ভিআইপি রুমের অন্ধকারে পড়ে রয়েছে আরোহী। আরোহী কোনো শব্দ করছে না, কারণ ও জানে সাউন্ডপ্রুফ রুমে শুধু শুধু চিৎকার চেঁচামেচি করলে তারই এনার্জি লস হবে। ওইদিকে আয়শা আর ইমান আরোহীকে খুঁজছে, কিন্তু কোথাও আরোহীর নাম গন্ধ পাচ্ছে না। আরু, এই আরু, কোথায় তুই? কোনো সাড়া মিলল না। আয়শা আরও কোথায় যেতে পারে? এত বড় রিসোর্ট কোথায় খুঁজবো? ওর আবার কোনো বিপদ হলো না তো? আমার মনে হয় আমাদের মাহিরকে জানানো উচিত, ওই পারবে কিছু করতে। না, একদম না। মাহির আরোহীকে নিজের বোন মনে করে। ও আমাদেরকে আরোহীর দায়িত্ব দিয়েছিল। যদি জানতে পারে আমরা ওর খেয়াল রাখতে পারিনি, ও আমাদেরকে ছাড়বে না। আরও ম্যাড। আয়শা আরুকে পাওয়া যাচ্ছে না, আর তুই বকা খাওয়া নিয়ে টেনশন করছিস। ইমান মাহিরকে কল দিয়ে সবটা খুলে বলতে লাগলো। কিছুক্ষণের মধ্যে মাহির হাজির হলো। মাহির ঠান্ডা গলায় বলল, আরও তো আর এমনি এমনি গায়েব হয়ে যেতে পারে না, নিশ্চয়ই কোথাও আটকে গিয়েছে। ওরা একে একে ওই ফ্লোরের সব রুম চেক করলো, কিন্তু আরোহীকে কোথাও খুঁজে পেল না। ইমান বলল, মাহির জাস্ট এই একটা কথার রুমই বন্ধ আছে, কিন্তু এটা তো ছোট সাহেবের রুম। উনি তো খুব একটা ইসলামাবাদ আসেন না, আর এই রুম তো প্রায় সময় অফ থাকে, তবে প্রতিদিন ক্লিন করা হয়। আরও আবার এই ঘর ক্লিন করতে গিয়ে আটকে পড়লো না তো? ম্যানেজার স্যার বলেছে আজকে নাকি ছোট মালিকের আসার কথা। উনি যেই রাগী, উনি আবার। তোরা প্লিজ থাম, আমাকে কিছু করতে দে। ইয়েস দানিশ। মাহির জলদি ফোন বের করে দানিশকে কল করলো। ও এখানে সব পরিস্থিতি সংক্ষেপে বলতে লাগলো। দানিশ কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, রিস্ক আছে, তবে আরুর জন্য আমাকে করতেই হবে। দানিশ কিচেন থেকে বের হয়ে ক্যামেরার থেকে নিজেকে আড়াল করে ম্যানেজারের কেবিনের দিকে যেতে লাগলো। দানিশ ম্যানেজারের কক্ষের সামনে চলে এসেছিল, কিন্তু কারো একটা পায়ের শব্দ শুনে দরজার পেছনে লুকিয়ে পড়ল। একজন ওয়েটার ম্যানেজারের কেবিনে পানির বোতল রেখে চলে গেল। দানিশ ভেতরে ঢুকে খুব সাবধানে কি কার্ড নিয়ে নিল। থ্যাংকস আল্লাহ তাআলা, ম্যানেজার এখানে নেই। আর কদিন আগে সিসিটিভি ক্যামেরাটা নষ্ট হয়ে গিয়েছে। তুমি যা করো বেস্ট করো। দানিশ দ্রুত পেছনের সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। আয়রা, আয়শা, ইমান আর মাহির দানিশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। দানিশকে দেখেই মাহির কোনো কথা না বলেই দানিশের হাত থেকে কিকার্ড নিয়ে ডোর আনলক করার চেষ্টা করল। দরজা খুলতেই সবাই বিস্ফোরিত হয়ে তাকিয়ে রইল। আয়রা চিৎকার করে উঠল, বলেই ছুটে গেল। আরোহীকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। মাহির দ্রুত তার পকেট নাইফ দিয়ে দড়িগুলো কেটে দিল। মোটা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখার কারণে শরীরের অনেক অংশে রক্ত জমে গিয়েছে, কপালে একটু কেটেও গিয়েছে, আর ঠোঁট থেকেও অল্প রক্ত ঝরছে। ইমান লক্ষ্য করল আরোহী অজ্ঞান অবস্থায় ফিসফিস করে কিছু বলছে। আম্মু, আব্বু, ভাইয়া, প্লিজ কাম ব্যাক। মাহার রিয়েলি নিডস ইউ। অরণ্য ভাইয়া, তোমার নয়নতারা ভালো নেই, প্লিজ আমায় খুঁজে বের করো। কিন্তু আরোহী বারবার কি বিড়বিড় করছে তা ইমান বুঝতে পারল না। তবে বুঝতে পারল উর্দুতে কিছু বোঝে না। ইমান মনে মনে বলল, আরও তো বেঙ্গলি বিহারি, মনে হয় বেঙ্গলিতে কিছু বলেছে। মাহির আরুকে কোলে তুলে নিল ও সবাই কিভাবে আরুকে নিয়ে যাবে তা ভাবতে লাগলো। গ্রাউন্ড ফ্লোরে রন্ট জেন ফ্রান্সিসের বার্থডে পার্টি চলছে। তিনি সকলের মাঝে দাঁড়িয়ে রয়েছেন আর সবাই তাকে উইশ করছে। মাইকেল নিচে নেমে আসতেই সিকান্দার, আদিল, হানি আর আরমান তাকে ঘিরে ধরল। মাইকেলের বেস্ট ফ্রেন্ডের ফিরোজ এক করে দাঁড়িয়ে ড্রিঙ্কস করছিল। রেন্ট জেন ফ্রান্সিস মাইকেলকে কাছে ডাকলেন। মাইকেল একটা ডেভিল ইসমাইল দিয়ে এগিয়ে গেল। কাছে গিয়ে মাইকেল সবার মতো উইশ করল না, বরং কানে কানে বলল, আমাকে কেন আপনার উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করবেন? এতদিন পর ইসলামাবাদ এলে, কেমন আছো?
কাজের কথায় আসুন। কিছুদিন সবুর করো। মাইকেলের দু চোখ রক্তবর্ণ ধারণ করলো। মাইকেল মনে মনে বলল, একবার শুধু চেয়ারম্যান হয়ে যাই, এরপরই আমার মা আর বোনের হত্যার প্রতিশোধ নিব। আমার প্রথম টার্গেট হবে তুমি। মাইকেল নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। কেক কাট করার পর রন্ট জেন ফ্রান্সিস মাইকেলকে কয়েকজন ব্যবসায়ীর সাথে পরিচয় করাতে লাগলেন। মাইকেলের মেজাজ এমনিতেই ভালো ছিল না, তারপর একজন ব্যবসায়ীর সাথে ঝগড়াও লেগে গেল। মাইকেল এক ঘুষিতেই লোকটার নাক ফাটিয়ে ফেলল। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মাইকেল রাগের মাথায় এলোমেলো গুলি ছুড়তে লাগলো। এতে অনেকেই আহত হয়েছিল। দুজন ওয়েটারের বুকে ও পেটে গুলি লাগলো। তারা হয়তো আর বাঁচবে না। একজন মহিলা ভয়ে পালাতে নিচ্ছিল, কিন্তু মাইকেলের সামনে এসে পড়ে যায়। মাইকেল মহিলাটার মাথায় গুলি করল। রন্ট জেন ফ্রান্সিস চিৎকার করে বলল, এবার ওকে কেউ থামাও। কিন্তু কেউ মাইকেলের সামনে যেতে চাচ্ছিল না। তখনই মাইকেলের দিকে এগিয়ে এলো ফিরোজ। মাইকেলকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। মাইকেল থাম, প্লিজ প্লিজ থাম ভাই, অন্তত আন্টির জন্য থাম। আজকে তো আন্টি আর বোনের মৃত্যুবার্ষিকী, ওদের আত্মা কষ্ট পাবে তুই এমন করলে। কি করে শান্ত হব আমি? আমার মা আর বোনের হত্যাকারীরা ফুর্তি করছে আর আমি কিছুই করতে পারছি না। রিল্যাক্স, তুই ফ্যামিলির হেড হলে আমরা সবাইকে দেখে নিব। ফিরোজ মাইকেলের হাত ধরে লিফটের কাছে নিয়ে গেল। পেছন পেছন মাইকেলের বাকি বন্ধুরাও এলো। লিফট উপরে উঠতে শুরু করলো, আর মাহির আরোহীকে পাশের লিফট দিয়ে নিচে নামছিল, যা আন্ডারগ্রাউন্ড ফ্লোরে গিয়ে থামবে। সেখান থেকে পেছনের গেটে যাওয়া সহজ বলে মাহির লিফট বেছে নিয়েছে। এমনিতেও পার্টি চলাকালীন ওয়েটার ছাড়া কেউই তো আর পার্টি হল থেকে সরবে না, তাই মাহির সিঁড়ির বদল লিফট বেছে নিয়েছে। জার্ভেন সাউথ রেডউইড হিল, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউএসএ অন্ধকারে ঢাকা পেন্ট হাউসের এক কোণে দাঁড়িয়ে রয়েছে সে। বাইরের তীব্র ঝড় হাওয়া কক্ষে থাকা জানালার কাছে আঘাত আনছে, কিন্তু তার দৃষ্টি নিবদ্ধ একটিমাত্র চিত্রে। ভ্যান্টাইলটার থেকে নেমে আসা নরম আলোয় তার আনন্দ সৌন্দর্যকে আবছাভাবে স্পর্শ করছে, যেন তাকে গ্রিক গডের মূর্তি মেঘাচ্ছন্ন রাতে উজ্জ্বলতায় ছোঁয়া পেয়েছে। তার উচ্চতা রাজকীয়, কাঁধ প্রশস্ত। ছেলেটির শরীর যেন কোনো জীবন্ত ভাস্কর্য। তার প্রশস্ত কাঁধ থেকে শুরু করে বুকের খাঁজে খোদাই করা রেখাগুলো নিখুঁত অনুপাতে সাজানো। বাহির পেশিগুলো ফুলে উঠেছে বাইসেপস আর ট্রাইসেপসের দৃঢ়তায়। পিঠের ওপরের দিকে পেশিগুলোর নকশা ভীষণ জটিল, যেন মাসেলগুলো কোনো প্রজাপতির ডানার মতো আকৃতি ধারণ করেছে। কোমরের চারপাশে গড়ে ওঠা গঠন যেন সৌন্দর্য ও শক্তির নিখুঁত নিদর্শন। ছেলেটি গুনগুন করে কিছু গাইছে, যা অন্ধকারেই মিশে যাচ্ছে। তার আঙুলগুলো জানালার কাছেই বিচরণ করছে। অ্যাক্রিলিক রঙে মাখা হাত দিয়েই আঁকতে থাকে এক বিমূর্ত শিল্প। সে যেন মন্ত্রের মতো কিছু উচ্চারণ করছে। শ্রী, আমার ব্লাড প্রেশার তুই, শুধু আমার, আমার মানে আমার, আমার সে ছোট্ট নয়নতারা ফুল তুই। বড় হয়ে গেছিস তাই না? তাতে কি, থাকবি তো চিরদিন আমার হয়। শ্রী শ্রী শ্রী, আমার স্টার পেটাল, আমার হার্ট ব্লম, শুধু আমার তুই, আমার শ্রী। ছেলেটা আবারও ফিসফিস করে বলল, আমি কাছে থাকি বা দূরে, প্রিয়দর্শনী খান তেজশ্রী আমার ছিল, আর আমৃত্যু আমারই থাকবে। বলেছিলাম না শ্রী, আমি তোমার ডেস্টিনি, আর মানুষ কখনো তার ভাগ্যের থেকে পালাতে পারে না। সে যেন আরো বেশি উন্মাদ হয়ে উঠল। আঙুলের ছোঁয়ায় কাছের উপর জটিল রেখা চিত্র আঁকতে লাগলো। সে তার কণ্ঠের মাদকতায় একটি কবিতা আবৃত্তি করতে লাগলো। You cannot get away from me because I'm your destiny. You can lose everything, but you can't lose me because I'm your destiny. I make your life beautiful and you feel it so. You can't look for happiness without me because I'm your destiny. You can't integrate vision without me because I'm your destiny. চারপাশে থাকা অসংখ্য ছবির দিকে তার চোখ পড়ল। ছবিতে থাকা মেয়েটির বয়স 8 থেকে 11 এর মধ্যে হবে। প্রতিটি ছবিতেই তার পাশে একজন টিনেজার ছেলে রয়েছে। তখনই প্রবল বাতাসে দেয়ালে থাকা একটি ছবি নিচে পড়ে গেল। ফ্রেমে থাকা গ্লাসের চির ধরার শব্দে নিস্তব্ধতা ভেঙে গেল। ছেলেটি মুহূর্তেই উন্মাদের মতো ছবিটির কাছে ছুটে গেল। সে দ্রুত ভাঙা কাচের টুকরোগুলো ছবির থেকে সরাতে লাগলো। সে এত সাবধানে কাচের ভাঙা অংশগুলো সরাচ্ছে যেন কাচের টুকরো তার প্রিয়সীর ব্যথা লাগবে।
যদিও এতে তার হাতে রক্তক্ষরণ হচ্ছিল, কিন্তু এতে তার কোনোই খেয়াল নেই। সে ছবিটিকে বুকে জড়িয়ে নিল। ব্লাড প্রেশার? আমার সৃজন কি ঠিক আছে? ওর আবার কোনো বিপদ হলো না তো? ও কি এখন আমাকে মনে করছে? তার কণ্ঠস্বর উন্মাদনার এক ভয়ঙ্কর মাত্রায় পৌঁছে যায়। কক্ষের নিস্তব্ধতাকে ছিঁড়ে দেয় এক অনুরণিত কণ্ঠ। না জানি চোখের জলে কি যে পেলি, হাত ছেড়ে মাঝপথে চলে এলি। না জানি চোখের জলে কি যে পেলি, হাত ছেড়ে মাঝপথে চলে এলি। তখনই দরজার বাহির থেকে কেউ বলল, ভাই প্লিজ গেট খুলুন, আমাদের এখনই সিলিকন ভ্যালিতে ফিরে যেতে হবে। টার্কি থেকে সিলিকনরা চলে এসেছে, 8 ঘন্টা পর মিটিং। রারিখাল, মুন্সিগঞ্জ, বাংলাদেশ। জাফরিন বারবার তার বারবি ডলকে কল করছে, রিং হচ্ছে, কিন্তু কেউ কল ধরছে না। দুর্বল এই পোলাপান লইয়া আর পারি না। এখন আমার কলও ধরতাছে না। ফুয়াইলে কইব এত ইম্পর্টেন্ট খবর মুইরে দেই নাই। আল্লাহর কসম ফকিরানির মধ্যে জড়াই আছি। না হইলে এই রকম একটা ফাজিল ভেজাইল্লা ঘাত্তারার মাইয়ের লগে মুই জাফু ফ্রেন্ডশিপই করতাম না। ও এমজি, আমার আঞ্চলিক ভাষায় অ্যাকসেন্ট আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। বারবিডল প্লিজ কলটা ধরো, আমার তোর সাথে কথা বলাটা এই মুহূর্তে খুব প্রয়োজন, নাহলে দুজন সেম ফ্লাইটে ট্রাভেল করতে পারবো না। জাফরিন মেয়েটা এমনি প্রাণবন্ত, হাস্যোজ্জ্বল এবং সুভাষিনী। জাফরিন যখন ওর মায়ের গর্ভে ছিল তখনই ওর বাবা ইন্তেকাল করে। ওর বিধবা মা তখন বরিশাল থেকে মুন্সিগঞ্জ নিজের বাপের বাড়ি চলে আসে। জাফরিন যখন খুব ছোট তখন ওর মা বিয়ে করে সিলেটে চলে যায়। তখন থেকে ওর নানা বাড়িতেই বড় হয়েছে। ওর নানা তৌহিদ হায়দার আকবর আলী খানের ম্যানেজার হওয়ায় জাফরিন খান বাড়িতে যাতায়াত ছিল। অবশ্য রোজ খান জাফরিনকে খুব একটা পছন্দ করতেন না, কারণ জাফরিনের আগ্রহ ছিল খান বাড়ির বড় মেয়ের দিকে। নিজের সতীনের মেয়ের যে কোনো পছন্দের জিনিস বা মানুষ ছিল অ্যালোরা খানের দু চোখের বিষ। তবে রুহি খান জাফরিনকে খুব পছন্দ করতেন। ছোট থেকেই ওনার ভাসুরের মেয়ে কারো সাথে কথা বলতো না এবং খেলতোও না। জাফরিন জোর করে ওর সাথে কথা বলতো ও খেলতো। তাই রুহি খান প্রায় সময়ই জাফরিনকে খান বাড়িতে রেখে দিতেন। জাফরিন এখন একজন মডেল, বেশিরভাগ সময় ঢাকাতেই থাকে। তবে প্রতি সপ্তাহে একবার রারিখাল আসে। রুহি খানের সাথে মাসে একবার দেখা করে। অষ্টাদশী কোনো দিনও জাফরিনকে বলেনি খানবাড়ির খবর দিতে, কিন্তু জাফরিন নিজ উদ্যোগে মনে করে খানবাড়ি, এহসান বাড়ি আর পালদের খবর দেয়। তবে পালদের সাথে তার বারবি ডলের কী সমস্যা সেটা সে নিজেও জানে না। ভিয়া মারে 12,80,123 নেপালি ইতালি মেরিডিয়ান ক্রুজ শিপ। MS ভাইজার অফ দ্য সি মেডিটেরিয়ান। সাগরের বিশালতা সত্যি অবর্ণনীয়। নীল জলরাশি যেন আকাশের সাথে মিলে একাকার হয়ে গিয়েছে। ঢেউয়ের শুরু যেন প্রকৃতির মিত্র গাইছে। সাগরের মধ্যে লুকিয়ে আছে হাজারো মনোমুগ্ধকর ছন্দ। সারা আকাশে সূর্যের আলো সোনা হয়ে ঝলমল করছে, তবুও চারিদিকে শীতল হাওয়া বইছে। বাতাসে সমুদ্রের সুন্দর লবণাক্ত গন্ধ ভেসে আসে। সাগরের মাঝখানে MS ভাইগার অফ দ্য সি ক্রুজ শিপটি ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। জাহাজের কিনারায় দাঁড়িয়ে রয়েছে একজন যুবক, যার মনোযোগ সাগরের সৌন্দর্যে নয়, বরং তার মোবাইলের ওয়ালপেপারে থাকা রমণীর দিকে। ছেলেটি তার মোবাইল স্ক্রিনে থাকা মেয়েটির ছবির দিকে তাকিয়ে বলল, আই মিস ইউ আরুজান। কিরে ড্যানিয়েল, আরও ছবি দেখছিস? ড্যানিয়েল কিছুটা বিরক্ত হয়ে অরিককে বলল, ওকে, আর আরু বলে ডাকবি না, ও শুধু আমার আরুজান। আর শয়তান, দিলি তো আমার এত সুন্দর স্বপ্নটা ভেঙে। একটুর জন্য আমার সাথে আরুর বিয়েটা হলো না। আজকে ভেবেছিলাম স্বপ্নে 8 বাচ্চার বাপ হয়ে যাব। ওকে ভাবে, আরও ভাবে, আরও ভাবে, আরও ভাবে, এবার শান্তি। না, যতদিন না ওকে পাবো শান্তি পাবো না। আচ্ছা আরও সরি, পাবিকে যদি এতই ভালোবাসিস তবে যেতে কেন দিলি? রেখে দিতি নিজের কাছে যত্ন করে। যদি জানতাম ভালো থাকবো না, তবে সারা জীবনের মতো ওকে নিজের করে রেখে দিতাম। তবে ওর তো দোষ ছিল। কি দরকার ছিল আমাকে নিজের বন্ধু ভাবার? আমাকে কি অন্য কিছু ভাবতে পারতো না? ও কেন অনেক আগে থেকেই অন্যজনকে ভালোবাসবে? ও কি আমার প্রেমে পড়তো না? আমায় ভালোবাসতে পারতো না? আর না, এবার পাকিস্তানে ফিরেই ওকে নিকা করব। কোথায় খুঁজবি? লাহোরে তো আর নেই। কোথায় আর যাবে? পাকিস্তানে আছে।
ইসলামাবাদ, পাকিস্তান। ঘড়ির কাঁটা থেমে গিয়েছে, সময় যেন এখানে দর্শক। ভিসিপি রুমে ভেতরে দাঁড়িয়ে রাগে ফুঁসছিল মাইকেল। রুমটা সম্পূর্ণ ফাঁকা, আরোহী কোথাও নেই। মাইকেল তীব্র হুঙ্কার করল। ওই বাস্টার্ডের বাচ্চা! ফিরোজ মাইকেলের কাঁধে হাত রেখে বলল। কি হয়েছে? মাইকেল ফিরোজকে সব ঘটনা খুলে বলল। রিল্যাক্স, সে ইজ জাস্ট এ গার্লস। কেন তুমি একটা মেয়ের জন্য এত উতলা হচ্ছ? কবে থেকে এমন হয়ে গেলে? আগে তো কখনো মেয়ের নামই মনে রাখতে না, এখন কেন সবসময় আরুই আরুই করো? ওকে ওর মতো থাকতে দাও। তুমি তোমার জীবনে ফিরে এসো। তোমার জীবনের লক্ষ্য ভিন্ন। আমাদের অনেক বড় প্রতিশোধ নিতে হবে মাইকেল। ফিরোজ মাইকেলকে কি বলছিল তা বাকিরা শুনতে পারেনি। সিকান্দার ঠোঁট পাকিয়ে বলল। রিল্যাক্স ব্রো, ও তো একটা রাস্তার মেয়ে। যদি চলে যায় তো যাক, ও গেলে ওর থেকে 1000 গুণ ভালো মাল নিয়ে আসবো। প্লিজ তোমরা যাও, আমাদের একা থাকতে দাও। সবাই চলে গেলে ফিরোজ মাইকেলকে জড়িয়ে ধরে বলল। চল গ্রেট বার্ডে যাই, আন্টি আর বোনের সাথে দেখা করব। আয়শা বাসায় সবার চিন্তায় ডুবে রয়েছে। ইমান টেনশনে পায়চারি করছে। আরুর এখনো জ্ঞান ফিরছে না কেন? ডাক্তারের কাছে নেওয়া উচিত ছিল। আয়শা নিজের মোবাইল স্ক্রল করতে করতে কিছু খাচ্ছিল। আয়রা আয়শার দিকে তাকিয়ে বলল। আয়শা প্লিজ স্টপ। আমরা কেউ টেনশনে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছি না। আর তোর গলা দিয়ে খবর নামছে কি করে দা? মাহির সবাইকে উদ্দেশ্য করে বলল। তোমরা কেউ চিন্তা করো না, ওর জ্ঞান ফিরে আসবে। ফার্মেসির ভাই তো ইঞ্জেকশন দিলই। ও আসলে খুব ক্লান্ত ছিল আর বেশ কয়েকদিন ঠিকমতো ঘুমায়নি। দেখ, আরও চোখ খুলছে। আরোহী ধীরে ধীরে চোখ খুলল। ইমান দ্রুত আরোহীর কাছে গিয়ে মাথায় হাত বোলাতে লাগলো। ইমান প্রশ্ন করল। এখন ঠিক আছিস নাকি ডাক্তারের কাছে নিয়ে যাব? ঠিক না থাকলে কি চোখ খুলতে পারতো? ওকে রেস্ট নিতে দে, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। তোর সাথে এসব কি মাইকেল ফেসিস করার চেষ্টা করেছে? হ্যাঁ। আর শুধু কয়েকটা দিন, এরপরই এই ফ্যাসিস্টদের পাপ ওদের নিজেদেরকেই ধ্বংস করবে। মাহির আরোহীকে পানির গ্লাস দিয়ে বলল। দেখ আরু, তুই আমার ছোট বোনের মতো। আমি চাই না তুই কোনো ঝামেলাই পড়। তোর এখানে আসাটাই উচিত হয়নি। আমি ব্যবস্থা করে দেব, যত দ্রুত সম্ভব চলে যা। এখন সম্ভব না। বোন, তুই বুঝতে পারছিস না যে ওই ফ্যাসিস্টরা কতটা ভয়ঙ্কর। আমার একজন বন্ধু আছে এমবিসিতে, ওকে বলবো হেল্প করতে। লাগবে না। জেদ করিস না। ও তো বলছে ও যাবে না, জোর কেন করছো? এই শহরে আমাকে কিছু অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে হবে। কিসের এত কাজ? তোকে আর কোনো কাজ করতে হবে না। আমাদের সেভিংস আছে, তোর স্কলারশিপ তোরই আছে। বাকি যা টাকা লাগে আমরা দিয়ে দিব। আর ওকে তুই কি লোকাচ্ছিস আমার থেকে? সিলিকন ভ্যালি, ক্যালিফোর্নিয়া, ইউএসএ। সিলিকন ভ্যালির একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের লিভিং রুমে বসে রয়েছেন জাইনাব পাঠান ও রুবায়েত পাঠান। শুনুন না, মাহার কোনো খবর এসেছে? কতদিন হয়ে গেল মেয়েটার সাথে কথা বলি না। আহা জয়, ও এখন মিশনে রয়েছে, এখন কারোর সাথে কথা বলা রুলসের বাহিরে। কি দরকার ছিল আপনার ওইটুকু একটা মাসুম মেয়েকে ব্ল্যাকমেইলে অন্তর্ভুক্ত করার? আপনি নিজেও তো আর কয়দিন পর ব্ল্যাকমেইলের থেকে রিটায়ার করবেন। এখন আর মধ্যে থাকা প্রতিশোধের আগুনও নিজের জীবনে তাও জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। আপনি চাইলে কিন্তু একাই অন্যান্যদের প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তা না করে আপনি অনন্যার মেয়ের ভেতরে প্রতিশোধের বীজ বপন করে দিলেন। আজ থেকে 5 বছর আগে আমি যখন মাহাকে দেখেছিলাম তখন ওর মধ্যে হারানোর কিছুই ছিল না। আর এরকম মানুষকে ব্ল্যাকভিল খোঁজে। সেদিন যখন ওর মধ্যে প্রতিশোধের নেশা দেখেছিলাম তখন বুঝেছিলাম ও থামবে না। আমি যদি ওকে পথ না দেখাতাম ও যাত্রা শুরু করতো এক অজানা পথে। তবে ব্ল্যাকভেইলের বাকি মিশনেও কি যুক্ত করলেন কেন? ব্ল্যাকভিল যদি মাহাকে ওর প্রতিশোধ নিতে সাহায্য করে তবে মাহাও ব্ল্যাকভিলকে বাকি মিশনে সাহায্য করবে। মাহা তো একজন ফেলকন, ওর কাজ সাইবার টিম অপারেট করা। তবে ওকে ডাইরেক্ট মিশনে পাঠালেন কেন? মাহা ওর ভুলের কারণে মিশনে এন্টার হয়ে গিয়েছে। এখন যতক্ষণ পর্যন্ত না মিশন শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। মাহার জীবন কবে স্বাভাবিক ছিল রুবায়েত সাহেব? কোনো কালে কোনো রূপে কোনো পরিচয়েই তো ওর জীবন স্বাভাবিক ছিল না। কোনো দিন না ভাগ্যের সাথে লড়তে লড়তে মেয়েটা হারিয়ে যায়। ওর যদি হারিয়ে যাওয়ার হতো তবে 5 বছর আগেই হারিয়ে যেত।
কিন্তু ও জানে এই ধরনীতে ঠিক কি করে টিকে থাকতে হয়। ইসলামাবাদ, পাকিস্তান। আয়শার বাড়িতে আজ আরোহী রয়েছে, বাকিরা যার যার বাড়িতে চলে গিয়েছে। যদিও আয়শা আর আরোহীর ফ্ল্যাট একই অ্যাপার্টমেন্টে, কিন্তু মাহির আরোহীকে একা থাকতে নিষেধ করেছে। অষ্টাদশী বিছানা থেকে উঠিয়ে জানালার পাশে দাঁড়ালো। দূরে হয়তো কারো বিয়ে হচ্ছে। আচ্ছা মাহা, তুমি কোনোদিনও বউ সাজবে না? কারো বউ হওয়া ভাগ্যের ব্যাপার। আমি নয় এক জীবন কারো অভিশপ্ত প্রেমিকা হয়েই কাটালাম। পাগলামি করো না, ও হয়তো এতদিন তোমাকে ভুলে গিয়েছে, তোমার জন্য ওকেও নিজের বাড়িতে ছাড়তে হয়েছে। টিয়া, সেদিন উনি চলে যাওয়ার আগে কেন বলেছিলেন যে আমি তার সাথে যাব কিনা? তুমি না কেন করেছিলে? কি করে যেতাম? কোন অধিকারে যেতাম? কোন সম্পর্কে যেতাম ওনার সাথে আমি? ও কি তোমাকে কখনো বলেছিল যে ও তোমাকে ভালোবাসে? না, কিন্তু আমার জন্য ভাবতো, যত্ন নিত। টিফিন টাইমে সূর্যভাইকে দিয়ে আমার জন্য স্ন্যাক্স পাঠাতো। বাইরে থেকে এলে আমার জন্য গিফট নিয়ে আসতো, আমায় এইচডব্লিউ করতে হেল্প করতো, আমার জন্য রান্না করতো, আমার চুল আঁচড়ে দিত, বেঁধে দিত। উফ শ্রী, শাট আপ। ও তোমাকে বোনের নজরে দেখে, ওটা ওর স্নেহ ছিল, ভালোবাসা না। আর ভুলে যেও না, তোমাদের সম্পর্কটা ভাই বোনের। আর ও মনে হয় এতদিনে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছে। যেহেতু ওনার আর আমার মাঝে কোনো রক্তের সম্পর্ক নেই, তাই আমি চাই না তুমি দ্বিতীয়বার আমাদের ভাই বোন বলো। আর সে যদি অন্য কারোর সাথে ভালো থাকে তবে থাকুক। আজ প্রায় 8 বছর হয়ে গেল আমি তাকে দেখি না, কিন্তু তার প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি, বরং বেড়েই চলেছে। তুমি তোমার সবচেয়ে বড় শত্রু। আরোহী জানালার বাহিরে তাকিয়ে বলল, তুমি তো বহুবার বলেছো টিয়া, কিন্তু সত্যি বদলানো যায় না। উনি আমার একমাত্র ভালোবাসা। সত্য? কোনটা সত্য? তুমি নিজেই জানো না যে তুমি কি করছো আর কি করবে, তোমার পরিণতি কি হবে। আরোহী কোনো উত্তর দিল না। টিয়া গম্ভীর কণ্ঠে বলল, সে তোমাকে ভুলে গিয়েছে অষ্টাদশী। এটা যত জলদি সম্ভব মেনে নাও। আর হয়তো অন্য কারোর সাথে সুখে শান্তিতে সংসার করছে। আমি চাই সে সুখে থাকুক। আচ্ছা, তোমার কাছে মাইকেলকে কেমন লাগে? ঝাঁটিপি। আচ্ছা বাদ দাও মাইকেলের টপিক, ও আমাদের জীবনে মাত্র কয়েকদিনের মেহমান। তাহলে বলো যে তুমি কেন অপেক্ষা করছো? আরোহী চুপ করে বসে রইল। আরোহী, আমার না তোমাকে আরোহী বলে ডাকতে ভালো লাগছে না। তুমি আর আমি যখন একা থাকি তখন কি আমি তোমাকে মাহা বা শ্রী বলে ডাকতে পারি? না, শ্রী খুব ন্যাকা আর মাহা অত্যন্ত আহ্লাদী। যতদিন পাকিস্তানে রয়েছি ততদিন আমাকে আরোহী হয়েই থাকতে হবে। এখানে আমার ন্যাকামি সহ্য করা বা আহ্লাদ করার কেউ নেই। কিন্তু মাহা তো আহ্লাদী না, ও তো প্রতিহিংসা, এর প্রতিশোধে চলছে। মাহা আগুনে পুড়ে ছাই হয়েই আরোহীর জন্ম দিয়েছে, কিন্তু মাহার মধ্যে কোনো তেজ নেই। ও নিষ্পাপ, শ্রীও নিষ্পাপ, কিন্তু আরোহী খুনি, বর্বর, নির্মম, প্রতিশোধে পরায়ণ, ধ্বংস। আরোহী উন্মাদ। হঠাৎ আরোহীর মোবাইল স্ক্রিনে ভেসে উঠল অ্যাজ অফ স্পেডস। টিয়া ডার্লিং, আজকে মনে হয় কিছু অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে হবে। আবারও রক্ত ঝরাতে যাচ্ছ? নিজের অবস্থা দেখো, অসুস্থ তুমি। জাইনকে বলো তুমি পারবে না, কালকে করবে। উফ টিয়া, কতবার বলেছি প্রতি শুক্রবার সূরা কাহাফ পড়তে হয়। মনে নেই তোমার যে সূরা কাহাফে কি লেখা আছে? ওলা তাকুলা নালি শাইইন ইন্নী ফাইলু জালিকা গাদা। আর তুমি কখনো কোনো বিষয়ের ব্যাপারে এই কথা বলো না যে আমি আগামীকাল এটা অবশ্যই করব। সূরা কাহাফ আয়াত 23। যে কোনো কাজের সঠিক সময় এখন, এই মুহূর্তে। আরোহী একটু থেকে হালকা হেসে বলল, চলো আজকে তোমাকে ইসলামাবাদের স্পেশাল চা খাওয়াবো। সেই লাস্ট করাচি বাস স্ট্যান্ডে যেটা চাটে খেয়েছিলাম। চা না খেলে আমার আবার ভালো লাগে না, ঘুম আসে না, মাথা ব্যথা করে, কোনো কাজ ঠিক মতো করতে পারি না, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। চলো চলো, আজ তাহলে আমাদের সাথে চলো। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি তোমার সাবকনসিয়াস মাইন্ড। আমার পক্ষে কিছু খাওয়া সম্ভব না। তোমাকে এতটাই কল্পনা করেছে যে ভুলেই যাই যে তোমার কোনো অস্তিত্বই নেই।
আরোহী ভালো মতো চেক করে নিল যে আয়শা গভীর ঘুমে কিনা। না, আয়শা খুব গভীর ঘুমে। আর গভীর ঘুমে হবে নাই বা কেন? জেলপিরিম গুলো তো আর আয়শাকে এমনি এমনি অষ্টাদশী ছলে বলে কৌশলে খাওয়ায়নি। অষ্টাদশী একা একা বারান্দায় বসে তারা গুনছে। তারা তার খুব পছন্দ। এই জন্যই তো তার অরণ্য ভাইয়া যখন তাকে জিজ্ঞাসা করেছিল যে জন্মদিনে তার কি উপহার চাই, সে বলেছিল তাকে যেন আকাশের তারা উপহার দেয়। আরোহী খেয়াল করলো যে নিচে জাইন বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আরোহী চুপচাপ বারান্দার রেলিং টপকে স্যানিটারি পাইপ বেয়ে নিচে চলে এলো। নিচে আসতেই জাইন আরোহীর হাতে হেলমেট ধরিয়ে দিল। অষ্টাদশী হেলমেট পরে বাইকে বসে স্টার্ট দিল আর জাইন বসলো পিলিয়নের সিটে। বাইক চলতে শুরু করলো তার নিজের গন্তব্যে। আজ এই অদ্ভুত রাতে বাইক এসে থামলো রেডমুন ক্লাবের সামনে। ক্লাবের ভেতরে সবাই মদ্যপান আর নেশায় মগ্ন হয়ে গানের তালে তালে নাচছে। মাইকেল আর ফিরোজ এক কোণে বসেছিল। হঠাৎ মাইকেলের চোখে পড়ল এক পরিচিত মুখের ঝলক। তার মনে হচ্ছিল এই রমণীকে সে কোথাও দেখেছে। অষ্টাদশী সিঁড়ি দিয়ে দোতলায় চলে গেল এক নির্জন প্রাইভেট রুমের উদ্দেশ্যে। আরোহী ফার্স্ট ফ্লোরের 206 নম্বর কক্ষে প্রবেশ করল। ভিতরে একটা ছেলে একটা মেয়েকে বেঁধে রেখেছে ও বেল্ট দিয়ে মারছে। আরোহী এক মুহূর্তের মধ্যে ছেলেটার হাত বেঁধে এক ধাক্কায় ফ্লোরে ফেলে দিল এবং লাঠির বর্ষণ করতে লাগলো। খুব ভালো লাগে না তোদের মেয়েদের ধর্ষণ করতে, তাদের কান্না শুনতে, তাদের ভেঙে গুড়িয়ে দিতে, মারতে 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 মেরেই ফেলতে? কি ভাবিস তোরা মেয়েরা তোদের ভোগের সামগ্রী? তোদের হাতের পুতুল তারা, খেলনা? কত মেয়ের স্বপ্ন ভেঙে ফেলেছিস, তার হিসেব রাখিস? তোদের হৃদয়ে কোনো অনুশোচনা নেই, নেই কোনো দ্বিধা? কারণ তোরা মানুষ না, অমানুষ তোরা। আর কত মেয়ের জীবন নষ্ট করবি, কত মেয়ের বুক খালি করবি, কত। আজ তোদের বিনাশ এক নারীর হাতেই লেখা। আমি কোনো নারীর চোখের জল বৃথা যেতে দেব না। তোদের মতো জানোয়ারদের জায়গায় এই পৃথিবীতে নয়, জাহান্নামে। আরোহী ছেলেটাকে এবার ওই বেলটা দিয়ে মারতে শুরু করলো। অনেকক্ষণ মারার পর আরোহী এবার ব্লেড দিয়ে ছেলেটার দু হাতের রগ কেটে দিল। ছেলেটার আর্তনাদে কক্ষের প্রতিটা কোণা কেঁপে উঠল। দেখো বাজি, আমি তোমাকে চিনি না। কে তুমি? কেন মারছো আমাকে? প্লিজ ছেড়ে দাও। দয়া? ফাক অফ ইউ দয়া। এরকম প্লিজ অনেকের চেয়েছিল তোদের কাছে। হ্যাঁ, তোরা ছেড়ে দিয়েছিলিস? আরোহী এবার এক রহস্যময়ী হাসি দিয়ে ছেলেটার গুপ্ত অঙ্গ কাটতে শুরু করলো। ছেলেটা মরণ যন্ত্রণায় ছটফট করতে লাগলো, কিন্তু আরোহী থামলো না। এই মাংসপিণ্ড না কাটা অবধি আরোহী শান্তি পাবে না। অষ্টাদশী এবার বেডের কাছে গিয়ে মেয়েটাকে মুক্ত করে দিল। সবসময় আমি আসবো না তোমাদের মতো অবলা নারীদের রক্ষা করতে। আমি তো একদিন থাকবো না, তখন কি করবে? কার জন্যে অপেক্ষা করবে? দুনিয়া তোমার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। সেখানে তোমার নিজের হাতই হবে তোমার ঢাল। এই পৃথিবী দুর্বলদের জন্য নয়। বাঁচার মতো করে বাঁচতে হলে কঠোর হতে হবে। আরোহী আর পেছনে না তাকিয়ে ছাদের উদ্দেশ্যে রওনা হলো। ছাদে একটি ছেলে ও একটি মেয়ে ডান্স করছে। অষ্টাদশী পেছন থেকে ছেলেটার মাথায় আঘাত করলো। ছেলেটাও আরোহীকে পাল্টা আঘাত করলো। ছেলেটা আরোহীর চুলের মুঠি ধরে মাথায় সজোরে আঘাত করলো। আরোহী তার হাঁটু দিয়ে ছেলেটাকে পাল্টা আঘাত করলো। ছেলেটা একটু দুর্বল হয়ে পড়লে আরোহী ছেলেটার গোপন অঙ্গ বরাবর বেশ কয়েকটা লাথি দিল। আগের ছেলেটা মাতাল ছিল, তাই ওকে শাস্তা করতে তার কষ্ট হয়নি। কিন্তু এ ছেলেটা মাতাল নয়, তাই এ ছেলেটার সাথে লড়াই করতে হচ্ছে। আরোহী মনে মনে বলল, আমার ডিফেন্স মেকানিজম অনেক উইক, আমার আর স্ট্রং হতে হবে আরো। ছেলেটা আরোহীর দিকে থুতু ফেলে বলল, আব্বে শালে, তুই কে? কি শত্রুতা আমাদের সাথে? আমি জোবিয়ার বোন। কোন জোবিয়া? 3 বছর আগে লাহোরের হোস্টেলে মিনিস্টারের ছেলে মোহিত ও তার 2 বন্ধু রায়ান ও জিহাদ মিলে জোবিয়া নামক এক তরুণীর গণধর্ষণ করে হত্যা করে দিয়েছিল। মাদার ফাক, তুই ওই বাচ্চা মেয়েটা না? আরে বেশ্যা, ওই দিন তো তোরে করতে গিয়েছিলাম, কিন্তু বাল তুই ইসলামাবাদ চলে গিয়েছিলি। এই জন্যই তো তোর পাতানো বোনের সাথে রঙ্গলীলা করলাম। এখনো আফসোস হয় ওই দিন যদি তোর পারতাম না। আজ এতদিন পর কি মনে করে সীতারা, তোর কি মনে হয় আমাকে মারতে পারলেও মোহিতকে মারতে পারবি? আরোহী ট্রিগার প্রেস করে দিল। ছাদে থাকা মেয়েটা পালানোর চেষ্টা করলো। থামো বলছি, আজ যা যা দেখেছো সব ভুলে যাবে। মেয়েটা ভয়ে কাঁপছিল। আরোহী মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো আর মেয়েটার চিবুকে 2 আঙুল রেখে বলল, তোমার কোনো ধারণা আছে যে কত মেয়ে নিজের সতীত্ব রক্ষার জন্য জীবন দিয়ে দেয়?
কত মেয়ে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে, আর তোমরা কয়েকটা টাকার জন্য নিজেকে বিক্রি করে দাচ্ছি। ঘৃণা হয় না নিজের প্রতি? আপি, আমি এখানে নিজের ইচ্ছায় আসিনি, আমাকে জোর করে তুলে এনেছে। এরপর যখন আমি এখান থেকে পালিয়ে যাই, এই সমাজ আমাকে গ্রহণ করেনি, তাই বাধ্য হয়ে আবার ফিরে এসেছি। ইসলামাবাদ আনোয়ার এতিমখানায় গিয়ে ইয়াসমিন আন্টিকে বলবে আরোহী পাঠিয়েছে। আরোহী আর দেরি করল না, জলদি জিহাদের গোপন অঙ্গ কেটে নিল ও তাড়াতাড়ি করে ছাদের একদম কিনারায় চলে এলো। আরোহী একবার নিচের দিকে তাকালো। জাইন অপেক্ষা করছে। অষ্টাদশী চারদিক ভালো করে পর্যবেক্ষণ করে দীর্ঘশ্বাস নিল আর এক মুহূর্ত অপেক্ষা না করে ছাদের থেকে ঝাঁপ দিল। অষ্টাদশী শরীরটা মাটিতে পড়তেই জাইন ধরে ফেলল। ঠিক আছে, দেরি করো না। দুজনেই বাইকে উঠল। এবার জাইন বাইক চালাচ্ছে। শহরের এলো পেছনে রয়ে গেল। বিলাসবহুল ভবন আর রাস্তাগুলো ফুরিয়ে এলো। সামনে এগিয়ে এলো ঘিঞ্চি এলাকা, যেখানে রাস্তাগুলো নোংরা আর এবড়ো থেবড়ো, দেয়ালে পোস্টার ও দাগ আর চারিদিকে পচা দুর্গন্ধ। অবশেষে একটা সরু গলির সামনে বাইক থামালো। অষ্টাদশী একটি পলিথিন ব্যাগ হাতে বাইক থেকে নামলো। সামনে কিছু ঘেউ ঘেউ করছিল। অষ্টাদশী পলিথিন ব্যাগের থেকে রায়ান আর জিহাদের কাটা সেক্স অর্গানগুলো কুকুরের দিকে বাড়িয়ে দিল, আর কুকুরগুলো বেশ মজা করে তা খেতে লাগলো। আর তারা দুজন দৃশ্য উপভোগ করতে লাগলো। একটা ছোট্ট চায়ের দোকানের টেবিলের উপর চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। জাইন, তারপর কি প্ল্যান? কাজটা শেষ হলে লাহোর চলে যাব। আমার সাথে ক্যালিফোর্নিয়া যাবে? नहीं मोहतरमा, हम लाहौर में ही ठीक है। নেক্সট টার্গেট কি? যার হায়াত আগে শেষ হবে। আমি চলে যাওয়ার আগে শেষবার জোবিয়া আপির কবরে জিয়ারত করতে যাব। আচ্ছা বাচ্চু, তোমার আসল নাম সিতারা না, তাই না? কি চাও আমার থেকে? তোমার মতো হতে চাই। অষ্টাদশী চায়ের কাপে চুমুক দিয়ে বলল, তোমার মধ্যে হারানোর কিছু নেই। তুমি ব্ল্যাক ভেইলের জন্য পারফেক্ট। ব্ল্যাক হেল কি বাচ্চু? আমাদের মতো মানুষদের আশ্রয়। আমি কিভাবে জয়েন করব? ব্ল্যাক ভেলকে তোমায় খুঁজতে হবে না, ব্ল্যাক ভেল নিজেই তোমায় খুঁজে নেবে। আর বেশি দেরি নেই, সময় হয়ে গিয়েছে তোমাদের। অ্যাসেস ইন্ডাস্ট্রিজ, অ্যাসেস এমপ্লয়ার, সিলিকন ভ্যালি, ক্যালিফোর্নিয়া, ইউএসএ। অ্যাসেস ইন্ডাস্ট্রিজ কোনো সাধারণ নাম নয়, এটি একটি দানবীয় সাম্রাজ্য। সারা বিশ্বে অনেক কোম্পানি রয়েছে যারা শুধু নির্দিষ্ট একটি ক্ষেত্রে বাণিজ্য করে, কিন্তু অ্যাসেস ইন্ডাস্ট্রিজ একাই একাধিক ইন্ডাস্ট্রি শাসন করে। সিলিকন ভ্যালিতে এর হেড অফিস, যা 120 তলার একটি ভবন। অ্যাস জুয়েলার্স লিমিটেড, অ্যাসেস ফ্যাব্রিক্স লিমিটেড, অ্যাসেস ফ্রুটস অ্যান্ড বেভারেজেস লিমিটেড, অ্যাসেস গ্রাফিক্স অ্যান্ড মিডিয়া লিমিটেড, অ্যাসেস জিওগ্রাফি টিভি, অ্যাসেস ইন্টারন্যাশনাল টেলিভিশন, অ্যাসেস কনস্ট্রাকশন লিমিটেড, অ্যাসেস অটোমোবাইল লিমিটেড, অ্যাসেস অ্যারোস্পেস লিমিটেড, অ্যাসেস ইলেকট্রনিক্স লিমিটেড, অ্যাসেস পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেড, অ্যাসেস হেলথ কেয়ার লিমিটেড, অ্যাসেস অ্যাগ্রো লিমিটেড, অ্যাসেস শপিং অ্যান্ড লজিস্টিক্স লিমিটেড, অ্যাসেস ট্রাভেলস অ্যান্ড রিসোর্ট, অ্যাসেস এডুকেশন অ্যান্ড ট্রেনিং, অ্যাসেস গ্লোবাল ব্যাংক, অ্যাসেস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস, অ্যাসেস টেকনোলজিস, অ্যাসেস হেভি মেশিনারিজ লিমিটেড, অ্যাসেস মাইনিং অ্যান্ড মেটালস, অ্যাসেস অয়েল অ্যান্ড গ্যাস, অ্যাসেস টেলিকম লিমিটেড, অ্যাসেস এনভায়রনমেন্ট অ্যান্ড রিসাইকেলিং এবং অ্যাসেস আর্মস অ্যান্ড ডিফেন্সেস। শুধু নর্থ আমেরিকা বা ইউরোপ নয়, অ্যাসেস ইন্ডাস্ট্রিজ রয়েছে আন্তর্জাতিক খ্যাতি। বিশ্বের বৃহত্তম কংগ্লোমারেট অ্যাসেস ইন্ডাস্ট্রিজের বর্তমান নেট ওয়ার্থ আনুমানিক 75 কোয়ান্ট্রিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। আর এই ইন্ডাস্ট্রিজের ফাউন্ডার, চেয়ারম্যান ও সিইও হলেন শ্রেয়ান চৌধুরী, যাকে সারা বিশ্ব সিএস বা দ্য গ্রেটেস্ট ব্ল্যাক ড্যামন নামে জানে। খুব বেশি প্রভাবশালী লোকজন ছাড়া ব্ল্যাক ড্যামনের আর্লের শ্রেয়ান চৌধুরীকে চেনে না। মাত্র 21 বছর বয়সে শ্রেয়ান চৌধুরী অ্যাশেস ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেছিল। মাত্র 5 বছরে শ্রেয়ান চৌধুরী অ্যাশেস ইন্ডাস্ট্রিকে পৃথিবীর শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান বানিয়েছে। 6 ফুট 4 ইঞ্চি লম্বা, নীল রঙের চোখ, সিল্কি গাঢ় বাদামি চুল ও দুধ ফর্সা গায়ের রঙের অধিকারী এই যুবক। আজ পর্যন্ত শ্রেয়ান চৌধুরী মিডিয়ার সামনে আসেনি। বাইরে থাকাকালীন শ্রেয়ান চৌধুরী যতটা সম্ভব নিজেকে মাস্ক দিয়ে আড়াল করে রাখে। অ্যাসেস ইন্ডাস্ট্রিজের কো ফাউন্ডার ও শ্রেয়ান চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট তুষব
তুর্যকে অ্যাসেস ইন্ডাস্ট্রিজের মিডিয়া ফেস বলেও ভুল হবে না। 120 তলার সর্বোচ্চ প্রান্তে শ্রেয়ানের কেবিন অবস্থিত। সম্পূর্ণ কাচের তৈরি এই ফ্লোর থেকে সম্পূর্ণ সিলিকন ভ্যালি দেখা যায়। অটোমেটিক দরজা, স্মার্ট কন্ট্রোল প্যানেল সহ রয়েছে সার্ভেন্ট রোবট। কেবিনের একদম মধ্যে রয়েছে শ্রেয়ানের ডেস্ক, যাতে রয়েছে ফাইল, ল্যাপটপ সহ আরও প্রয়োজনীয় জিনিস। কেবিনের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে সেখানে লাইব্রেরি, যাতে প্রায় সব ধরনেরই বই রয়েছে। তবে এখানে কারাফট, হার্টসোল, টু ট্যাঙ্ক, টিয়ার্স অফ টেস, হুকড, টুইস্ট মি, গড অফ ম্যালিস, ড্যান অফ ভাইপার্স, থেটস অবসেশন ইত্যাদি বইগুলো নজর করছে। হয়তো বইগুলোর প্রতিটি বিশেষ যত্ন নেওয়া হয়। তবে এত সুন্দর এই কক্ষের মূল আকর্ষণ এই কক্ষের অধিকারী শ্রেয়ান, যে কিনা নিজের কর্নে ব্লুটুথ দিয়ে চেয়ারে বসে অডিও বুক শুনছে ও ল্যাপটপে কিছু বিশেষ কাজ করছে। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। ভাই, আপনার নতুন অয়েল পেন্টিংটা আমাদের লোকেদের দিয়ে দিয়েছি। এবার পৃথিবীর সব দেশে ওরা ম্যাডামকে খুঁজবে। ওই বাস্টার্ডগুলো কোনো কাজের না। এখন আমার ব্লাড প্রেশারকে খুঁজে বের করতে পারলো না। আজ প্রায় 7 বছর হয়ে গেল আমি আমার নয়নতারা ফুলকে দেখি না। ভাই, ভাবির অবস্থান তো দূরে থাক, তার কোনো অস্তিত্বই তো খুঁজে পাওয়া যায় না। 7 বছর আগে শুধু একটা মিসিং কমপ্লেন করা হয়েছিল। ভাবি যখন হারিয়ে যায় ওনার বয়স মাত্র 11 ছিল। ওই বয়সে হারিয়ে গেলে যদি 24 ঘন্টার মধ্যে খুঁজে পাওয়া না যায়, তবে তাকে আর কখনোই খুঁজে পাওয়া যায় না। ওনার নাম গত 7 বছরে কোথাও ব্যবহার হয়নি। আর আমাদের কাছে তো ওনার ছোটবেলার ছবি ছাড়া আর কোনো ছবিও নেই যা দিয়ে খুঁজবো। আপনি তো কল্পনা করে তাকে আঁকেন, সে বাস্তবেও তেমনটা হবে কিনা তা তো আমরা জানি না। উনি যদি বেঁচে থাকেন। তুর্য কথা শেষ করার আগে শ্রেয়ান বলে উঠল, আমার প্রাণ প্রিয় বেঁচে আছে, কারণ আমি বেঁচে আছি। যেদিন আমি থাকবো না সেদিন আমার বেবি গার্লও থাকবে না। আর আমি জানিও একদম আমার পেন্টিংয়ের মতোই দেখতে হয়েছে। ওকে ওকে ব্রো, রিল্যাক্স। ভাবি জাস্ট একবার কোনো এয়ারপোর্টের সামনে আসুক, আমাদের লোকেরা ভাবিকে খুঁজে বের করবে। আর যদি আমার জান কোনো এয়ারপোর্টের সামনে না আসে? ভাইয়া, কোনো ন্যাশনাল এয়ারপোর্ট হলেও হবে। গেট আউট। তুর্য আর দেরি করল না, জলদি কেটে পড়ল। ভাবতেই অবাক লাগে যে সম্পূর্ণ নর্থ আমেরিকাকে কন্ট্রোল করছে সে কিনা ওয়েল পেন্টিং দিয়ে নিজের প্রিয়সীকে খুঁজছে। কত মডেল, কত অ্যাক্টর্স, বিজনেস উইমেন ভাইয়ের জীবন সঙ্গী থেকে শয্যা সঙ্গী পর্যন্ত হতে রাজি, আর উনি কিনা এক অদেখা অষ্টাদশী প্রেমী পাগল। সেই নারীর জন্য আজ পর্যন্ত আমাদের হেড অফিসে পর্যন্ত কোনো নারী কাজ করে না। সেদিন মিস্টার ডিজানের মেয়ে এসেছিল মিটিং করতে, কিন্তু ভাই তার সাথে মিটিং না করে তার অ্যাসিস্ট্যান্টের সাথে মিটিং করলো। তুর্য চলে যেতে শ্রেয়ান নিজের ডেস্কের ওপর থেকে নিজের প্রিয়সীর ছবিও হাতে নিল। কথায় আছে ছেলেদের নাকি কাতে নেই, কিন্তু শ্রেয়ান পারল না নিজেকে আটকাতে। ফটো ফ্রেমটা বুকে জড়িয়ে নিতেই নয়ন থেকে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল ও শ্রেয়ান গাইতে লাগলো, জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার মনের কথা যায় ভেসে সুরে। জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার মনের কথা যায় ভেসে সুরে। যদি পারো সামনে এসো, কাছে এসে ভালোবাসো। যদি পারো সামনে এসো, কাছে এসে ভালোবাসো। বোঝো না কি ভালোবাসা করে হাহাকার, ছুঁয়ে যাবে এই সুর হৃদয় তোমার। এই গান আমার, ও এই গান আমার, এই গান আমার, ও এই গান আমার। ক্রুজের একটি প্রাইভেট রুমে ড্যানিয়েল একটা মেয়ের সাথে বসে রয়েছে। ড্যানিয়েল বেবি, কাম অন। ড্যানিয়েলের মোবাইল স্ক্রিনে একটি নোটিফিকেশন ভেসে উঠল। দৃশ্যমান হলো ওয়ালপেপারে থাকা এক রহস্যময়ী নারী। বেবি, হু ইজ দিস বিচ? শ্যাট আপ, শি ইজ মাই গার্লফ্রেন্ড, লেটস ডান্স। ড্যানিয়েল মেয়েটার সঙ্গে নাচতে শুরু করলো, যেখানে ড্যানিয়েল মেয়েটাকে কন্ট্রোল করছিল। নাচের ভঙ্গিমাও বেশ অদ্ভুত। হঠাৎ করে ড্যানিয়েল মেয়েটার গলা টিপে ধরল। মেয়েটা ছটফট করতে লাগলো, তবুও ড্যানিয়েলের বলিষ্ঠ হাত থেকে নিজেকে বাঁচাতে পারল না। এক পর্যায়ে মেয়েটা প্রাণ হারালো। কত বড় কলিজা, আমার আরোহীকে বিষ বলে। ড্যানিয়েল এবার ছুরি দিয়ে মেয়েটার লাশ টুকরো টুকরো করতে শুরু করলো। আরে কি করছিস? এই মাসে 10 খুন হয়ে গিয়েছে, আমাদের টার্গেট পূরণ হয়ে গিয়েছে। ওকে কেন মারলি? এনজয় করে ছেড়ে দিতে। ও আমার আরোহীকে বাজে কথা বলেছে, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। শিট, আবারও সব সিসিটিভি ফুটেজ ডিলিট করতে হবে।
ক্রুজ শিপে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। গত 2 মাসে ক্রুজের 21টা খুন হয়েছে, তাই ক্রুজটি ফিরে যাওয়ার প্রস্তুতি নিল ইসলামাবাদ, পাকিস্তান। আরোহী নামাজ শেষে মোনাজাত হলো।